পাহাড়ি ঢলে ফেনীতে ১৬ গ্রামে পানিবন্দী লক্ষাধিক মানুষ। মেঘনার তীব্র ভাঙনে বিলীন মনপুরার সহস্রাধিক বাড়িঘর। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমদানি রপ্তানিতে ধস, বহির্নোঙরে আটকে আছে শতাধিক মাদার ভেসেল, গুনতে হচ্ছে জরিমানা। সততার কারণেই পদ্মা সেতুর ষড়যন্ত্র মোকাবিলা করা গেছে বললেন প্রধানমন্ত্রী। আত্মত্যাগের মনোভাবে রাজনীতি করার আহ্বান। দুর্নীতিতে সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে নিমজ্জিত, ক্ষমতাবানরাই বেশি দুর্নীতি করে, দুদকে অর্থমন্ত্রী। যারা সেবা দান করেন তো কিছু নিয়ন্ত্রণ করেন, এই ক্ষমতার প্রয়োগ করার সময় তারা দুর্নীতি অবলম্বন করে। এবং মাদকাসক্ত বাবার বিক্রি করা সন্তান আদালতের নির্দেশে ফিরে পেলেন মা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। বাংলার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি মিজানুর রহমান খবির। অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে ছোট ফেনী নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। এতে নদী তীরবর্তী ফেনী সদর ও দাগনভূঞা উপজেলায় তলিয়ে গেছে ১৬ গ্রাম। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন ৪ ইউনিয়নের লক্ষাধিক মানুষ। প্রায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বিস্তারিত জানাচ্ছেন আতিয়ার সজল, ক্যামেরায় ছিলেন জুলহাস তালুকদার। ফুলগাজী, পরশুরাম, সোনাগাজী উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অপরিবর্তিত রয়েছে ফেনী সদর উপজেলা ও দাগনভূঞা উপজেলার ৪টি ইউনিয়নের প্রায় ১৬টি গ্রামের অবস্থা। নতুন নতুন গ্রাম প্লাবিত হয়ে পড়ছে। গত কয়েকদিনের ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা পাহাড়ি অঞ্চলের ঢলের পানিতে চাপও বাড়ছে ছোট ফেনী নদীর ভাটিতে। এই নদীর দু তীরবর্তী এ সকল গ্রাম প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে কয়েক লক্ষ মানুষকে। পুকুরের মাছ যা ছিল বা মনে করেন যারা ফিশারি মনে করেন ফসল করছে তারকেও মনে করেন একটা মাছ মনে করেন পুকুরেতে নাই। আমরা সরকার তুলতে কোনো সহযোগিতা কোনো কিছু ভাই নেই। ধীরে ধীরে পানি বাড়ছে, আর এই যে মানুষ কষ্ট বাড়ছে, মানুষের এই যে ডায়রিয়া, পায়ে পচন সহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। বন্যার পানি উঠে এ সকল এলাকার প্রায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারপরেও সামনে দ্বিতীয় সাময়িক পরীক্ষা থাকায় ক্লাস কার্যক্রম চালিয়ে নিচ্ছেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান। পানি উঠে গেছে, আমরা নৌকায় করে আসি। সামনে যেহেতু আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা, সেহেতু আমরা শিক্ষকরা এই পানির মধ্যে হলেও আমরা পাঠদান দিচ্ছি। বন্যা পরিস্থিতির অবনতির কথা স্বীকার করেই ফেনীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জানিয়েছেন, দুর্ভোগ কাটিয়ে না ওঠা পর্যন্ত ত্রাণ বিতরণ চলবে। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী প্রদান অব্যাহত আছে। পানি নেমে যাওয়ার পর আসলে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হবে। তো ক্ষয়ক্ষতি নিরূপণ করার পরই তাদের প্রয়োজনীয় সাহায্য কিংবা পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ২০১৫ সালের ২২শে জুলাই এই ছোট নদীর ফেনীর পানি উঠে একইভাবে এই দুই উপজেলার ৫টি ইউনিয়নের ৮১টি গ্রাম প্লাবিত হয়েছিল, যা স্থায়ী হয়েছিল প্রায় ১ মাস সময় ধরে। এবছরও সেই আতঙ্কই দিন কাটছে এখানকার গ্রামবাসীদের। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। মেঘনার তীব্র ভাঙনে গত ৩ মাসে বিলীন হয়ে গেছে ভোলার মনপুরার ২টি ইউনিয়নের সহস্রাধিক ঘরবাড়ি। সহায় সম্বলহারা অনেকেই চরাঞ্চল, বাঁধ ও রাস্তার পাড়ে আশ্রয় নিয়েছেন। ভাঙন ঝুঁকিতে থাকা অন্যদের রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উজান থেকে নেমে আসা স্রোতের আঘাতে মনপুরা উপজেলার ৩ দিক দিয়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে ১ নম্বর মনপুরা ইউনিয়নের আন্দিরপাড় গ্রামটি সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। অর্ধেকের বেশি ভেঙে গেছে ওই ইউনিয়নের কুলাগাজীর তালুক, কাওয়ারটেক, হাজিরহাট ইউনিয়নের চরজ্ঞান, সোনারচর ও দাসেরহাট। এতে ৩টি বাজার, ১০টি মাছঘাট, মাছের খামার, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ সহস্রাধিক ঘরবাড়ি মেঘনার গর্ভে তলিয়ে গেছে। এর মধ্যে সচ্ছল পরিবারগুলো পার্শ্ববর্তী এলাকায় নতুন করে বসতি গড়লেও নিঃস্ব ২ শতাধিক পরিবারের শেষ ঠিকানা হয়েছে রাস্তা, বেড়িবাঁধ ও নদীর মাঝের চরাঞ্চল। আগে একবারে নদী ভাঙিয়েছে আর কলোনি তো আসল হয়েছি। অন কলোনি ভাঙি যা, অন কুন্নি যাবো মাথা পিতা নেই। নদী ভাঙি চলে যাইতেছে, কল্লা গুজানোর জায়গা নেই। নদীর কুড়ে পড়ে আছি, কোন জায়গার মতো সেরকম তবিক নাই আমাদের। এই বর্তমান সরকার যদি অস্থায়ীভাবে একটা করে দেয়, স্থায়ীভাবে আমাদের খুব সুবিধা হবে। এদিকে ভাঙনে ক্ষতিগ্রস্তদের খাস জমি বন্দোবস্ত ও আশ্রয়ন প্রকল্পে পুনর্বাসনের কথা জানালেন এই জনপ্রতিনিধি। আমরা ইতিমধ্যে বিভিন্ন চরগুলিতে আমরা বন্দোবস্ত দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা কিছু কিছু সরকারি জায়গায় পুনর্বাসন করেছি অলরেডি। ভাঙনের মাত্রা বেড়েছে উল্লেখ করে পানি উন্নয়ন বোর্ডের জেলার শীর্ষ কর্মকর্তা বলেন, ভাঙন রোধের কাজের টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। এই প্রকল্পের দরপত্র ইতিমধ্যে আহ্বান করা হয়েছে এবং আগস্টের ৬ তারিখে এই দরপত্র গৃহীত হবে।
তো এরপরে এটার কার্যাদেশ হলে আগামী বছরের মধ্যে আশা করা যায় এটার অধিকাংশ অংশই বাস্তবায়ন হয়ে যাবে। মেঘনার ভাঙনে মনপুরা ইউনিয়নের উত্তর, পূর্ব ও পশ্চিম এবং হাজিরহাট ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে প্রায় 6 কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে, যার মধ্যে 4.5 কিলোমিটার ব্লক ও জিও ব্যাগ স্থাপন করবে পানি উন্নয়ন বোর্ড। সময় সংবাদ, ভোলা। প্রবল বর্ষণ এবং জোয়ারের মতো টানা প্রাকৃতিক দুর্যোগে ধস নেমেছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এক সপ্তাহ ধরে বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য খালাস করা যায়নি। বিশেষ করে চাল, গম, চিনির মতো ভোগ্যপণ্য খালাস না করে দিনের পর দিন বসে থাকতে হচ্ছে 100-রও বেশি মাদার ভেসেলকে। প্রতিদিন জাহাজকে দিনে $14,000 করে জরিমানা গুনতে হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের 92% আমদানি সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। কন্টেইনারবাহী জাহাজগুলো বন্দরের প্রধান জেটিতে অবস্থান নিয়ে পণ্য খালাস করে, কিন্তু গভীরতার কারণে যেসব জাহাজ বন্দরের প্রধান জেটিতে ভিড়তে পারে না, সেগুলো বহির্নোঙরে অবস্থান নিয়ে লাইটারের জাহাজের মাধ্যমে পণ্য খালাস করতে হয়। তবে বৃষ্টি হলে পণ্য ভিজে যাওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কায় বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রাখতে হয়। এই অবস্থায় নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে গত এক সপ্তাহ টানা বৃষ্টি, সে সঙ্গে সাগর উত্তাল থাকায় বহির্নোঙরের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে মূলত সাগরটা উত্তাল ছিল। নৌপথে আউটার অ্যাঙ্কারেজে কোনো জাহাজ লোডও হয় নাই। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কোনো বৃষ্টির কারণে কোনো জাহাজ আনলোড হয়নি। সাগরে প্রবল ঢেউ থাকায় কন্টেনার উঠানামায়ও মারাত্মক বিঘ্ন ঘটে, ফলে আমদানিকারকরা ক্ষতির মুখে পড়েছেন। ইম্পোর্ট এক্সপোর্ট দুদিকে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আর জাহাজের গড় সময় যেটা আমরা বলি, সেটাকে কখনো 5 দিন 6 দিন থেকে বেড়ে 10-12 দিন পর্যন্ত হয়ে গেছে। এটা শুধুমাত্র যে ব্যবসায়ীদেরকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা না, অর্থনীতির উপর একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তেছে। একদিকে আমরা ড্যামারেজ দিচ্ছি, আর আরেকদিকে আমাদের বিদেশে আমাদের একটা নেতিবাচক ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে। লাগাতার বৃষ্টির কারণে বন্দরের পণ্য ওঠানামা যেমন ব্যাঘাত সৃষ্টি করেছে, তেমনি যন্ত্রপাতিও নষ্ট হয়েছে অনেক। যন্ত্রপাতি তো ইটস এ গ্রিজি, একটা গ্রিজ দেওয়া তৈলাক্ত ইসের মধ্যে চলে, এবং এটি যখন বৃষ্টিপাত বেশি হয় তখন দেখা যায় এর মসৃণ ভাবটি কমে যায়, তখন এটি বিকল হওয়ার রেট বেড়ে যায়। বুধবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 111টি জাহাজের অবস্থান থাকলেও পণ্য খালাস করছে মাত্র 19টি জাহাজ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সাম্প্রতিক বন্যা, নদী ভাঙন, পাহাড় ধস সহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সরকার সফল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ সচেতন থাকলে প্রাকৃতিক যে কোনো দুর্যোগের ঝুঁকি কমানো সম্ভব। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি শীর্ষক 3 দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সে একথা বলেন তিনি। এ সময় দেশের বর্তমান উন্নয়নের ধারা যাতে কেউ নস্যাৎ করতে না পারে, সেদিকেও সজাগ থাকতে সবাইকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ও কলম্বো প্ল্যান স্টাফ কলেজের যৌথ উদ্যোগে 3 দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে উন্নত ও উন্নয়নশীল মিলে মোট 17টি দেশের কারিগরি বিশেষজ্ঞগণ অংশ নেন। 3 দিনের এই আয়োজনে প্রায় 50টি সেশনে বিশেষজ্ঞরা প্রযুক্তি ও কারিগরি জ্ঞানের মাধ্যমে দক্ষ জনসম্পদ গড়ার বিভিন্ন সুপারিশমালা প্রণয়ন করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় কারিগরি জ্ঞানের কোনো বিকল্প নেই। দক্ষিণ এশিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে দারিদ্র্য হ্রাস এবং মানুষের জীবনমানের উন্নয়ন ত্বরান্বিত করা এখন বিশ্বের অন্যতম মূল লক্ষ্য। তবে কারিগরি শিক্ষাকে আধুনিক এবং যুগোপযোগী করতে হবে, যেন বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারি। তাই কারিগরি শিক্ষাকে পর্যায়ক্রমে মূল ধারার শিক্ষায় সম্পৃক্ত করতে হবে। কারণ আমাদের মাদ্রাসা শিক্ষা এবং কওমি মাদ্রাসা শিক্ষা থেকে শুরু করে সবগুলিকে আমাদের মূল ধারায় ফিরিয়ে আনতে হবে এবং তাদেরকে আমাদের যুগোপযোগী শিক্ষা দিতে হবে। আপনাদের দক্ষতা, কর্মনিষ্ঠা, সততার উপর নির্ভর করছে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন। কাজের সঠিক মান নিয়ন্ত্রণে আপনারা কোনোভাবেই আপোষ করবেন না, এটা আমার অনুরোধ। আজকে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে, সারা বিশ্বের কাছে একটা বিস্ময়। আমরা যেন এই সম্মানটা ভবিষ্যতে ধরে রাখতে পারি এবং বাংলাদেশের এই উন্নয়ন অগ্রযাত্রা যেন কেউ নস্যাৎ করতে না পারে, সেদিকে সকলকেই সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।
সততা ছিল বলেই পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠার পরও সকল ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে এক অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। আত্মত্যাগের মনোভাব নিয়ে জনগণের ভাগ্য উন্নয়নে নেতাকর্মীদের কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। সরকারের ধারাবাহিকতা আছে বলে আজকে মানুষ উন্নয়নের ছোঁয়া পাচ্ছে। আজকের বাংলাদেশকে বিশ্বে কখনোই আর ওই করুণার চোখে দেখে না, সম্মানের চোখে দেখে। পদ্মা সেতু নিয়ে যখন আমাদের উপর দুর্নাম দিতে চেয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক, আমরা সেটাকে প্রতিবাদ করতে পেরেছিলাম ওই একটা কারণ, যেটা সততার শক্তি ছিল। 91 সাল থেকে আমরা কম্পিউটার ব্যবহার শুরু করি, জয়ের কাছেই শিখেছি। 2009-এর পরে এসে আমরা যে সাফল্য এনেছি তার প্রতিটি পরামর্শ জয়ই দিয়েছে। দোয়া চাই যে আমাদের 5টা ছেলে মেয়ে তারা মানুষের মতো মানুষ হয়েছে, এবং আমি এটুকু মা হিসেবে বলতে পারি, আমি 3বার প্রধানমন্ত্রী, কোনোদিন আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে কোনো রকম এই অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্য এসব নিয়ে তারা কিন্তু বিরক্ত করেনি। স্বেচ্ছাসেবক লীগের কাছে এটাই থাকবে আবেদন যে একটা আদর্শ নিয়ে রাজনীতি করতে হবে, ত্যাগের মনোভাব নিয়ে রাজনীতি করতে হবে, দেশের মানুষকে কতটুকু দিতে পারলাম সেটাই চিন্তা করতে হবে। কি পেলাম না পেলাম সেটা বড় কথা না, কি দিতে পারলাম মানুষের জন্য সেটা একজন রাজনীতিবিদের জীবনের নীতি হতে হবে, আদর্শ হতে হবে। বাংলার সময় আরো থাকছে। টাঙ্গাইলের সেপটিক ট্যাঙ্ক থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যাকাণ্ড ধারণা পুলিশের। এবং ঝালকাঠিতে পোশাক শ্রমিক ধর্ষণের পর হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড, লক্ষ্মীপুরে 2 জনের কারাদণ্ড। দুর্নীতিতে সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে নিমজ্জিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন দুদকের সঙ্গে বৈঠকে তিনি আরো বলেন, ক্ষমতাবানরাই সবচেয়ে বেশি দুর্নীতি করে। আগামী 8 থেকে 10 বছরের মধ্যে দেশে দুর্নীতি থাকবে না বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। দুর্নীতিতে আমরা সবাই নিমজ্জিত, কিন্তু কারণ আমরা সবাই যদি এর মধ্যে না থাকতাম তাহলে দুর্নীতি চলতে পারত না। দুর্নীতি করেন কিছু ব্যক্তি যাদের হাতে ক্ষমতা আছে, যারা সেবা দান করেন তো কিছু নিয়ন্ত্রণ করেন, এই ক্ষমতাটা তাদের আছে, এবং এই ক্ষমতার প্রয়োগ করার সময় তারা দুর্নীতি অবলম্বন করেন। যে দুর্নীতি দমনের শ্রেষ্ঠ উপায় হল প্রযুক্তির সদ্ব্যবহার। একটু টেনিয়াস দুর্নীতি আস্তে আস্তে চলে যাবে। পিপি, এপিপি এবং জিপি নিয়োগের ক্ষমতা জুডিশিয়াল সার্ভিস কমিশনকে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এছাড়া তাদের বেতন বাড়ানোর বিষয়েও ইতিবাচক চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনে তিনি কথা বলেন। সম্মেলনের সমাপনী দিনের শুরুতে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন জেলার ভূমি অফিসে দুর্নীতি রোধে জেলা প্রশাসকদের সতর্ক থাকার তাগিদ দেওয়া হয়। এছাড়া ডিজিটালাইজেশনের ফলে ভূমি ব্যবস্থাপনায় অনিয়ম অনেক কমে গেছে বলে জানানো হয়। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যেতে জেলা প্রশাসকদের আহ্বান জানানো হয়। আমরা ইন ফেজেস ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস করব। সেই জন্য এই যে ফেজ ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস করা হবে, তার জন্য যে রিক্রুটমেন্ট করা হবে সেই দায়িত্বটা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনকে দেওয়া যায় কিনা সেই ব্যাপারে চিন্তাভাবনা হচ্ছে, সেটা জানানো হয়েছে। ইতিমধ্যে আরেকটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যেটা কাজ চলছে সেটা হচ্ছে যে বিজ্ঞ পিপি এবং বিজ্ঞ জিপিদের এবং এপিপি এজিপি সকলদের বেতন এবং ভাতা বাড়ানোর চিন্তাভাবনা শুধু হচ্ছে না, এটা প্রস্তাব আকারে আসছে এবং সেটাও তাদেরকে জানানো হয়েছে। অর্থের লোভে মাদকাসক্ত বাবা এক শিশু সন্তানকে বিক্রি করলেও আদালতের নির্দেশে তাকে কোলে ফিরে পেলেন মা। 3 মাস আগে শিশুটিকে এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দেওয়া হয়। সন্তানকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা গর্ভধারিণী মা। ঘটনা তদন্ত করে শিশু বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। 3 মাস পর এই মা খুঁজে পেয়েছেন আদরের সন্তানকে। পরম মমতায় একটু একটু করে বড় করা সন্তানকে টাকার বিনিময়ে অন্য পরিবারের কাছে বিক্রি করে দেন মাদকাসক্ত বাবা। এরপর থেকে প্রতিদিন সন্তানকে খুঁজে বেরিয়েছেন মা নুসরাত জাহান। কয়েকদিন আগে নুসরাত জানতে পারেন এক নিঃসন্তান দম্পতির কাছে বড় হচ্ছে তার মেয়ে হাফসা মারজান। সন্তানের খোঁজ পাওয়ার পর স্বামী ও পালক বাবা সহ 6 জনের বিরুদ্ধে 24শে জুলাই মামলা করেন তিনি। শুনানি শেষে গর্ভধারিণী মায়ের কাছে শিশুকে
শিশুকে ফিরিয়ে দেওয়ার আদেশ দেন আদালত। 3 মাস তো খোঁজাখুঁজিতে নিজেদের মতো খোঁজাখুঁজি করছি, পাই নাই। তারপর 3 মাস পরে ওই দিন এসে ওরা আব্বু নিজে স্বীকার করে নিল যে মেয়েটাকে ওদের কাছে দিয়ে দিছে। মানে সব জানতে পারলাম, জানার পর আমরা পুলিশের আশ্রয়ে গেলাম। 3 মাস ধরে শিশুকে পরম আদরে পালন করেছেন রাশেদা সেকান্দর দম্পতি। শিশুটিকে ফিরিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু কিছুতেই থামছে না তার কান্না। কিচ্ছু চাই না, আমার দিকে আমার মেয়েটাকে যায় আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করেন। আমি মানে পারতেছি না, আমার মেয়েটাকে যেন আমি কিভাবে থাকবো। শিশুটিকে কি কারণে বিক্রি করা হয়েছিল তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আমরা তদন্ত করে আসল ঘটনা বের করব, প্রকৃত রহস্য উন্মোচন করব এবং তদন্তের পরে আমরা যদি তাদের কোনো অসৎ উদ্দেশ্য থেকে থাকে আমরা আইনগত ব্যবস্থা নেব। গত 24শে এপ্রিল 11 মাস বয়সী শিশু হাফসা মারজানকে বিক্রি করে দেয় বাবা মোহাম্মদ আসলাম। বর্তমানে সে কারাগারে আছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দিনাজপুরের শিশু মাহমুদা শরীরে অসহ্য যন্ত্রণা নিয়েই কাটছে জীবন। সারা শরীরে ঘা, হাত পায়ের 20টি আঙ্গুলি পড়ে গেছে তার। বিরল এই রোগে আক্রান্ত 8 বছরের মেয়ের চিকিৎসার ব্যয়ভার বহন করতে ভ্যান চালক বাবা সহযোগিতা চেয়েছেন সরকারের। জেলা সিভিল সার্জন বলছেন, উন্নত চিকিৎসা পেলে মাহমুদার স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 8 বছর বয়সী মাহমুদার বন্ধুরা যখন মাঠে খেলতে যায় তখন তার দিন কাটে রাস্তার পাশে মাচায় বসে থেকে। মাঝে মাঝে সঙ্গী হয় বড় বোন মাহফুজা। ছোট বোনের সাথে বসে খেলেই সময় কাটে তাদের। 2009 সালে জন্মের পর থেকেই দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের সীমান্তবর্তী বনগাঁও গ্রামের মাহমুদার শরীরে দেখা দেয় ফোস্কা পড়া রোগ। পরবর্তীতে তা সারা শরীরে দগদগে ঘায়ে পরিণত হয়। ঘায়ের কারণে শিশুটির হাত ও পায়ের আঙ্গুলও পড়ে গেছে। জন্মের পর থেকেই শিশুটির চিকিৎসা করা হলেও এখন পর্যন্ত কোনো উন্নতি হয়নি। স্কুল যাইতে পারে না, আমার বোন অসুস্থ, আমাকে খারাপ লাগে, আমার বোন একসাথে খেললে ভালো লাগতো। জীবন ভিক্ষা চাইতে, সে বাচ্চাটার যেন কোনো চিকিৎসা করে, আবার বাচ্চাটার যেন ভালো সুস্থ থাকার যেন কোনো উপহার দেয়। তার বয়সে ছেলেমেয়েরা খেলাচ্ছে, আমরা দেখতেছি, কিন্তু সে বাচ্চাটার দিকে দেখে আমাদেরও কান্না আসতেছে। চিকিৎসকরা বলছেন, জেনেটিক সমস্যার কারণে মাহমুদা বিরল এপিডার্মোলাইসিস বুলোসা রোগে আক্রান্ত হয়েছে। তাদের দুজনেরই জেনেটিক সমস্যা ছিল এবং এই জেনেটিক সমস্যার কারণে তাদের বাচ্চা কাচ্চা এই অসুখটা দেখা দিচ্ছে। এই অসুখটার নাম হচ্ছে এপিডার্মোলাইসিস বুলোসা। এটা একটা বংশগত রোগ এবং এটা একটা অত্যন্ত দুর্লভ রোগ। উন্নত চিকিৎসা পেলে মাহমুদার স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে জানালেন জেলা সিভিল সার্জন। সে যদি সুচিকিৎসা পায় তাহলে আমরা আশা করব যে সে সেই বিরল রোগ থেকে সে পরিত্রাণ পাবে। শিশু মাহমুদার বাবা ভ্যান চালক আব্দুর রহিম মেয়ের চিকিৎসার জন্য সরকার ও বিত্তবানদের সহায়তা কামনা করেছেন। সময় সংবাদ, দিনাজপুর। এদিকে সাতক্ষীরায় বিরল রোগে আক্রান্ত 12 মাস বয়সী শিশু ইব্রাহিমকে নিয়ে চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তার বাবা মা। এরই মধ্যে দেশে ও বিদেশে তার চিকিৎসা করানো হলেও সুস্থ হয়নি সে। সদর উপজেলার লাপসা ইউনিয়নের মাগুরা গ্রামের ফল বিক্রেতা শেখ জয়নাল আবেদিন 2 মেয়ে ও 1 ছেলের বাবা। বিরল রোগে আক্রান্ত হয়ে 3.5 বছর বয়সে বড় মেয়ে হীরামণির মৃত্যু হয়। ছোট ছেলে ইব্রাহিমের 6 মাস বয়সে একই রোগ দেখা দিলে দিশেহারা হয়ে পড়েন বাবা মা। পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়ে সুফল না পেয়ে ভারতে নিয়ে যাওয়া হয় শিশু ইব্রাহিমকে। কিন্তু সেখানে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তার চিকিৎসার জন্য 45 লাখ টাকার প্রয়োজন। চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। বোন মেরু ট্রান্সফার করতে হবে, অনেক টাকার দরকার। আমার কাছে যা ছিল, আমি এখন নিঃস্ব অসহায়। আমি যে সাধারণ একটা হাসপাতালে বাচ্চার ভর্তি করে ওষুধ কিনবো সেটাও আমার জন্য এখন অপারগ। আপনারা যেখানে আছেন সবাই আমাদের দিকে এগিয়ে আসেন, সাহায্য করেন। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটু চিকিৎসা করার আমাদের ব্যবস্থা করে দেন। এই বাচ্চাটা এটা একটা জেনেটিক ডিসঅর্ডার। এখানে দেখা যায় যে ওদের যে আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার জন্য যে সেলগুলো বা কোষগুলো আছে, এই কোষগুলাতে কিছু সমস্যা হয়, যার কারণে এই কোষগুলা ঠিকমতো কাজ করতে পারে না, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলে এই ধরনের বাচ্চারা যে কোনো রোগে আক্রান্ত হতে থাকে। টাঙ্গাইলে একটি সেপটিক ট্যাঙ্ক থেকে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও তার স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সদর উপজেলায় বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায় রসুলপুর এলাকায় নিজ বাড়িতে স্ত্রী কল্পনা রানীকে নিয়ে বসবাস করতেন অবসরপ্রাপ্ত শিক্ষক অনিল কুমার দাস। সকালে দুধ বিক্রেতা বাড়িতে গিয়ে কাউকে না পেয়ে প্রতিবেশীদের খবর দেন। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশির এক পর্যায়ে বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে ওই দম্পতির লাশ উদ্ধার করে। শ্বাসরোধ করে হত্যার পর দুজনের লাশ সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। পাওয়া যাবে না, সব লোকে কই বলছি যে তাহলে খুঁজে মুজে বাই করো। পরে শুনি যে এক লোক গ্রামের এক লোকে কইতেছে যে আমাদের নতুন যাবে যে মাইরা ফেলাইছে মানছে। দুইজনকেই একে কূপের মধ্যে ফেলেছিল এবং দুইজনের গলার মধ্যে ইটের বস্তা বেঁধে ওই কূপের মধ্যে ফেলছিল। তার ছাত্র হিসাবে আমি এই ঘটনা যে ঘটাইছে তার তদন্ত করে বের করে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারপরে ইট দিয়ে বেঁধে সেখানে ডুবে রাখা হয়েছিল। এখন প্রাথমিকভাবে আমাদের অনেকগুলো বিকল্প নিয়ে আমরা কাজ করছি, কোনো কিছু এখন আমরা কংক্রিট বলতে পারছি না, তদন্ত চলছে। বাংলার সময় আরো থাকছে। ঝালকাঠির ভাসমান পেয়ারা হাটে প্রতিদিনই ভিড় করছেন দেশি বিদেশি পর্যটক। অবকাঠামোর দাবি। লক্ষ্মীপুরে এক নারীকে ধর্ষণের মামলায় দেবর ও ভাবিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইদুর রহমান গাজী আদেশ দেন। আদালতের এপিপি মোহাম্মদ আবুল বাশার জানান, 2005 সালের 4 এপ্রিল ভাবি হালিমা বেগমের সহযোগিতায় এক নারীকে একাধিকবার ধর্ষণ করে মাইনুদ্দিন। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে ওই বছরের 30 অক্টোবর মাইনুদ্দিন ও হালিমা বেগমের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারী। দীর্ঘ শুনানি শেষে আজ মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি 10,000 টাকা করে জরিমানা করেন বিচারক। একই সাথে ভিকটিমের সন্তানের ভরণ পোষণের ব্যয় বহনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ঝালকাঠিতে পোশাক শ্রমিককে ধর্ষণের পর হত্যার দায়ে জাহাঙ্গীর নামে একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বজলুর রহমান এই আদেশ দেন। তবে দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে। মামলার বিবরণে জানা যায়, 2009 সালের 20 অক্টোবর রাজাপুর উপজেলার বদরপুর গ্রামের আখি বেগমকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরদিন পার্শ্ববর্তী গ্রামের জাহাঙ্গীর সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের মা। দীর্ঘ শুনানি শেষে আজ মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে একজনকে মৃত্যুদণ্ড এবং দোষ প্রমাণ না হওয়ায় অপর 3 জনকে বেকসুর খালাসের আদেশ দেওয়া হয়। মানিকগঞ্জে ব্যবসায়ী আজহার হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ মিজানুর রহমান খান এই আদেশ দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় 5 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। মামলা সূত্রে জানা যায়, 2014 সালের 4 অক্টোবর রাজধানীর গাবতলী থেকে মানিকগঞ্জের ঘিওরে বাড়িতে ফেরার পথে আজহারকে হত্যা করা হয়। এর 4 দিন পর ব্যবসায়ী শাশু সহ 6 জনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী। দীর্ঘ শুনানি শেষে আদালত শাশুকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশের পাশাপাশি 20,000 টাকা জরিমানারও আদেশ দেন। নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে না বলেই আওয়ামী লীগ জবরদস্তি করে ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে যশোর জেলা বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। পালানোর ইতিহাস, আত্মসমর্পণের ইতিহাস, ভয় টয় পালানোর রেকর্ড তো হচ্ছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, বেগম জিয়ার নয়। এই আওয়ামী লীগ ষড়যন্ত্র চক্রান্তের মহানায়ক যদি না হবে, 2014-এর 5ই জানুয়ারির প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন, তারা সেই ষড়যন্ত্রের নির্বাচন করে এখনো টিকে আছে। নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন না, এটা তো উনি জানেন বলেই তিনি জোর জবরদস্তি করে ক্ষমতায় টিকে থাকতে চান। বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অপসারণের 1 দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন তারা। আগের আলটিমেটাম অনুযায়ী সকাল 10টায় প্রশাসনিক ভবনের 3টি গেটে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। তারা জানান, প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস না পাওয়ায় আজ আবারও আন্দোলন শুরু করেন তারা। বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধা কোটা না রাখার প্রতিবাদে শুরু হয় আন্দোলন। এরপর এতে যুক্ত হয় শিক্ষার্থীদের আরও বিভিন্ন দাবি। এদিকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শতভাগ বিদ্যুতের আওতায় এখন দিনাজপুর সদর উপজেলা।
সরকারের নির্দেশনা অনুযায়ী পল্লী বিদ্যুৎ সমিতি নির্ধারিত সময়ের আগেই প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। গোলাম নবী দুলালের তথ্য, মজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর সদর উপজেলায় 1985 সালে পল্লী বিদ্যুৎ সমিতি 1 বিদ্যুৎ সংযোগের কাজ শুরু করে। 10টি ইউনিয়ন নিয়ে সদর উপজেলা, লোক সংখ্যা 3 লাখের বেশি। পর্যায়ক্রমে 1554 কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পেয়ে দারুণ খুশি গ্রাহকেরা। সবসময় এখন কারণ থাকতেছে, ব্যবসা বাণিজ্য করতে আরাম পাচ্ছি এবং আমাদের লেখাপড়া, বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে আরাম পাচ্ছে। লেখাপড়া কোনো দিক দিয়ে কোনো ক্ষতি হচ্ছে না। সব বাড়িতে বিদ্যুৎ আছে, আমরা এই বিদ্যুতের আলোতে সব কাজ করতে পারি। আমাদের মহাদেবপুর এবং কর্ণে সবাই উন্নত এবং শিক্ষা দীক্ষা অনেক উন্নত হয়ে গেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে উপজেলার প্রতিটি বাসায় বিদ্যুৎ দেওয়ার কথা জানিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানালেন, গ্রাহকদের চাহিদা মাফিক সার্ভিস দিতে সবসময় সচেষ্ট তারা। আবেদনের 7 দিনের মধ্যে আমরা তাদেরকে সংযোগ প্রদান করি এবং আমরা সততা এবং নিষ্ঠার সাথে এই সংযোগ দেওয়ার চেষ্টা করি, তাই এখানে গ্রাহক ভোগান্তির কোনো প্রশ্নই ওঠে না। সদর উপজেলায় 330 বর্গ কিলোমিটার এরিয়া টোটাল। এর মধ্যে আমাদের জনসংখ্যা ছিল 3 লক্ষ। ইতিমধ্যে আমাদের সকলকে পরিবারকে আমরা বিদ্যুৎ সংযোগ দিয়েছি। স্থানীয় সংসদ সদস্য বললেন, প্রত্যেকটি বাড়িতে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে। আমাদের যে টার্গেট ছিল প্রায় 150 কোটি টাকা ব্যয় শতভাগ বিদ্যুতের আওতায় চলে এসেছে এবং এই সমস্ত এলাকায় বিদ্যুৎ দেওয়ার কারণে এই এলাকার মানুষের অর্থনৈতিক সচ্ছলতা এসেছে। দিনাজপুর সদর উপজেলার 215টি গ্রামে 77,810টি পরিবার বিদ্যুতের সুফল ভোগ করছেন। সময় সংবাদ, দিনাজপুর। চট্টগ্রামে প্রায় 5 মাস আগে পুলিশের বাসা থেকে চুরি হওয়া অস্ত্র ও গুলি সহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে বায়েজিদ এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নগরের পাঁচলাইশ থানার এসআই হাসান আলীর বাসা থেকে গত জানুয়ারি মাসে সরকারি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 16 রাউন্ড গুলি সহ বেশ কিছু মালামাল চুরি হয়ে যায়। এরপর থেকে তদন্ত শুরু করে পুলিশ। সবশেষ আজ ভোরে কুঞ্জছায়া এলাকার ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে আসাদুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়। সংঘবদ্ধ ওই চক্রের সাথে সে জড়িত বলে পুলিশ জানিয়েছে। ঝিনাইদহের কোটচাঁদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে ফারুক হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। ভোরে উপজেলার বড় বামনদহ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় আমিনুল ইসলামের বাড়িতে প্রবেশ করে সংঘবদ্ধ একটি চোর চক্র। আমিনুলের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পালিয়ে যায় তারা। এ সময় ফারুক হোসেন নামে একজনকে আটকের পর গণপিটুনি দেয় এলাকাবাসী। গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পাবনায় গৃহবধূ তানিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। দুপুরে শহরের প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এতে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তানিয়াকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জের ধরে তানিয়াকে পিটিয়ে ও শ্বাসরোধ করে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। দৃষ্টিনন্দন ঝালকাঠির ভাসমান পেয়ারা হাট এখন দেশি বিদেশি পর্যটকদের মিলন মেলায় পরিণত হয়েছে। দেশের সবচেয়ে সম্ভাবনাময় ব্যাকওয়াটার ট্যুরিজমের কেন্দ্র এটি, কিন্তু আজও গড়ে ওঠেনি পর্যটকদের জন্য হোটেল বা মোটেল সহ অন্যান্য সুযোগ সুবিধা। তাই প্রকৃতি মুগ্ধ করলেও দূর দূরান্তের পর্যটকরা হতাশ। ঝালকাঠি প্রতিনিধি পলাশ রায়ের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের ব্যাকওয়াটার ট্যুরিজমের অন্যতম কেন্দ্র ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি খালের উপরের পেয়ারার ভাসমান হাট। প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে পেয়ারার মৌসুমে ছুটে আসেন দেশ বিদেশের ভ্রমণ পিপাসুরা। কিন্তু পর্যটকদের জন্য বিশ্রামাগার, রেস্তোরাঁ সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা গড়ে না ওঠায় দুপুরের মধ্যেই চলে যেতে হয় তাদের। অনেক সুন্দর সুন্দর ফলের বাগান, পেয়ারার বাগান, এগুলি দেখলে মনটা ভরে যায়। এখানে যে রেস্টরুমের ব্যবস্থা বা খাবারের যে ব্যবস্থা, তো ওগুলো আরো বেটার হলে মনে হচ্ছে ভালো হতো। এখানকার ফ্যাসিলিটিস গুলো যদি তারা আরেকটু ইনক্রিজ করে দেয় তাহলে পর্যটকদের জন্য আরো সুবিধা হবে। আমরা আসলে
মানে ব্যাপারগুলোকে তুলে ধরতে পারি না, আসলে এটাই সমস্যা, মূল সমস্যা। যদি আমরা মানে সব কিছু তুলে ধরতে পারি তাহলে ঠিক এইটাও ওদের চেয়ে বেটার হবে। আমি জানতাম না যে এখানে এত সুন্দর ভাসমান বাজার আছে। এটা আসলেই খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে দেখতে। বাজারটি শুধুমাত্র পর্যটকদের আকৃষ্টের জন্য নয়, মূলত পেয়ারার কেনাবেচাই এর মূল উদ্দেশ্য। দক্ষিণের জেলার কৃত্তিনাশা ইউনিয়নের 20টি গ্রামে 500 হেক্টর জমিতে পেয়ারার চাষ হয়। শত বছর ধরে এখানকার হাজার হাজার মানুষ কান্দি বা সজ্জন পদ্ধতিতে পেয়ারা চাষ করছেন। মূলত শ্রাবণ ও ভাদ্র মাসে গ্রামগুলোর পেয়ারা বিক্রি হয় ভীমরুলি খালের উপর নৌকায় নৌকায় ভাসমান হাটে। দেশের বিভিন্ন জেলায় পেয়ারা সরবরাহের উপরেই নির্ভরশীল এলাকার মানুষের জীবন জীবিকা। পেয়ারা আমরাই পারিয়া ভীমরুলিতে মার্কেট আছে, ওই মার্কেটে বিক্রি হয়। এই বিক্রি করিয়াই আমাদের জীবনযাপন চলে। আমার 8 বিঘা জায়গায় পেয়ারা আছে, আমি এখানে বেচা কিনা করি। পেয়ারার দরটা বর্তমানে একটু কম। এবছর পেয়ারা আমি 60,000 টাকা বিক্রি করেছি, কিন্তু বেশি বিক্রি করার কথা ছিল, কিন্তু ওয়েদারের কারণে আমাদের ফল কিছু নষ্ট হয়ে গেছে। জেলার কৃষি কর্মকর্তাও পর্যটকদের জন্য সুযোগ সুবিধা গড়ে তোলার আহ্বান জানালেন। বিভিন্ন এলাকা থেকে যে পর্যটকরা আসেন তারা প্রতিদিন ভিড় জমান, কিন্তু এইখানে তাদের থাকার বা খাওয়ার তেমন কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি, যার জন্য তারা অবস্থান করতে পারেন না। খাল, বিল আর নদী বেষ্টিত পিরোজপুর এবং ঝালকাঠি জেলায় 12 মাস ভাসমান হাট বসলেও ভীমরুলির হাটটি সবচেয়ে বড়। সময় সংবাদ, ঝালকাঠি। নিরাপত্তা সহ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে সন্তুষ্টি প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের টিম ম্যানেজার কেভিন ডাবি। সেই সঙ্গে অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফরে আসবে বলেও আশাবাদী তিনি। এদিন নিরাপত্তা ব্যবস্থা দেখে প্রতিনিধি দলের সদস্যরা খুশি বলে জানিয়েছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বাংলাদেশে অস্ট্রেলিয়ার সফর নিয়ে সন্দেহের দোলাচলে রয়েছে সবাই। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া কি আসবে খেলতে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট প্রেমীদের মধ্যে। বেতন ভাতা নিয়ে অস্ট্রেলিয়ান বোর্ডের সাথে ক্রিকেটারদের ঝামেলা চলছে দীর্ঘদিন ধরে। সে হিসেবে হয়তো অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর বাতিল হতে পারে, এমনটাই ধারণা অনেকেরই। অস্ট্রেলিয়ার 5 সদস্যের প্রতিনিধি দল 3 দিনের বাংলাদেশ সফরে আসায় আশার আলো জেগেছে। ঢাকায় সবকিছু পরিদর্শন করার পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠের সার্বিক ব্যবস্থাপনার পাশাপাশি খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখেছেন তারা। বাংলাদেশ সরকার ও আমাদের সরকারের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় আমরা দারুণ কিছুর সম্ভাবনাই দেখছি। ঢাকার পর চট্টগ্রামে এসেছি। ঢাকায় যেমন সবকিছু ভালো ছিল, এখানেও ঠিক তাই। আমরা পুরোপুরি সন্তুষ্ট। আর স্মিথ ওয়ার্নাররা বাংলাদেশ সফরে আসবে বলে আশা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া দলের টিম ম্যানেজার গেভিন ডবেই। দেখুন, সবকিছুই যেহেতু ইতিবাচক, তাই অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর না করার কোনো সম্ভাবনা নেই। আমরা আশাবাদী, হয়তো ক্রিকেটের বিষয়ে খুব ভালো একটা সুসংবাদ পেতে যাচ্ছি আমরা। সিএমপির কর্মকর্তা জানান, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের সদস্যরা সন্তুষ্ট। নিরাপত্তা পরিকল্পনাটা তাদেরকে বিস্তারিতভাবে জানিয়েছি। তারা সেখানে তাদের সন্তোষ প্রকাশ করেছেন। স্টেডিয়ামের ভেতরে এবং বাইরে পুলিশ নিরাপত্তার লেয়ারটা কিভাবে ফিজিক্যালি তারা দেখেছে। এর পাশাপাশি আমরা ইভিকুয়েশন প্ল্যান যেটা আছে সেটা নিয়ে আলোচনা করেছি। আগামী 27 আগস্ট ঢাকায় প্রথম টেস্ট ও 4 সেপ্টেম্বর চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পাহাড়ি ঢলে ফেনীতে 16 গ্রামে পানিবন্দী লক্ষাধিক মানুষ। মেঘনার তীব্র ভাঙনে বিলীন মনপুরার সহস্রাধিক বাড়িঘর। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমদানি রপ্তানিতে ধস। বহির্নোঙরে আটকে আছে শতাধিক মাদার ভেসেল। গুনতে হচ্ছে জরিমানা। সততার কারণে পদ্মা সেতুর ষড়যন্ত্র মোকাবিলা করা গেছে বললেন প্রধানমন্ত্রী। আত্মত্যাগের মনোভাবে রাজনীতি করার আহ্বান। দুর্নীতিতে সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে নিমজ্জিত। ক্ষমতাবানরাই বেশি দুর্নীতি করে, দুদকে অর্থমন্ত্রী। যারা সেবা দান করেন সবকিছু নিয়ন্ত্রণ করেন, এই ক্ষমতার প্রয়োগ করার সময় তারা দুর্নীতি অবলম্বন করে। এবং মাদকাসক্ত বাবার বিক্রি করা সন্তান আদালতের নির্দেশে ফিরে পেলেন মা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।